প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আমি গতদিন বলেছিলাম যে আজকে 22 ব্যাচ যারা তাদের একাডেমিক এবং অ্যাডমিশন প্রি অ্যাডমিশন ইংলিশ নিয়ে কিছু সাজেশন বা টিপস বা গাইডলাইন্স যেটাই বলো সেটি নিয়ে আমি কথা বলবো। বোর্ডে দেখতেই পাচ্ছ এইচএসসি ব্যাচ 22 অর্থাৎ যারা 22 ব্যাচ তাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, বিশেষ করে একাডেমিক ইংলিশটা কিভাবে পড়লে তাড়াতাড়ি ভালো একটা প্রস্তুতি সম্ভব, একই সাথে প্রি অ্যাডমিশন ইংলিশটাও যেন তোমার কন্ট্রোলে চলে আসে, কারণ এগুলি পরে বলে আসলে হয়ে ওঠে না। ঠিক এই জিনিসগুলো নিয়েই অতি গুরুত্বপূর্ণ আমি মনে করি এরকম কিছু কথাবার্তা তোমাদের সামনে আমি নিয়ে আসবো এবং কিছু সলিউশন দিয়ে দেব, মানে কি করা উচিত বলে আমি মনে করি আর কি। তো এই আর কি। তো তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও খুব দ্রুত, আমাকে শোনা যাচ্ছে কিনা? ওয়ালাইকুম আসসালাম মিনহাজ খন্দকার লিওন, বাহ, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাতে হবে, মানে আমাকে শোনা যাচ্ছে কিনা, সবার আগে এটা আগে নিশ্চিত হতে হয়। তাহলে আজকের আলোচনা হচ্ছে মূলত 22 ব্যাচের শিক্ষার্থীদের ইংরেজিটা কিভাবে পড়া উচিত বলে আমি মনে করি, কিভাবে স্বল্প সময়ে তাদের যে রাইটিং পার্ট এবং রাইটিং পার্টের বাইরে যে অংশ সেটি গ্রামার এগুলি কিভাবে করলে সে ভালো করবে বলে আমি মনে করি। একই সাথে প্রি অ্যাডমিশন কীভাবে আয়ত্তে নিয়ে আসা সম্ভব, প্রি অ্যাডমিশনে যে ইংলিশ পার্টটা আছে। তো আমাকে একটু জানাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা, এটা আসলে জরুরি। ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার? জি স্যার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি একটা নোট করে নিয়েছি তোমাদের জন্য যে কোন কোন বিষয়গুলো আসলে হাইলাইট করে দিব। এটা আমি নিজেও একটু স্টাডি করেছি তোমাদের সামনে আসার আগে, যদিও আমি পড়াতে অনেক দিন হয়ে গেছে, তারপরেও আমি প্রস্তুতি নিয়েছি তোমাদের জন্য। তো আলোচনার বিষয় বুঝতেই পারছো, ব্যাচ 22-র জন্য ইংলিশ, যেহেতু আমি একজন ইংলিশ শিক্ষক এবং দীর্ঘদিন ধরে তোমাদের বয়সের চেয়েও বেশি আমার অভিজ্ঞতা, ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসা হয়ে গেছে অনেক বছর, 2002 আমি বের হয়ে আসছি, সো বুঝতেই পারছো অনেক দিন। এনিওয়ে, তো একাডেমিক ইংলিশ, অ্যাডমিশন ইংলিশ, এই দুটোর উপরে আমি অনেক কথা বলবো, তোমরা একটু নোট নিও যদি সম্ভব হয়, তারপরে কিছু আলোচনাও আছে, এই আর কি। তো অল ক্লিয়ার দেখা যাচ্ছে, অনেকেই জয়েন করে ফেলেছো। কেশব দেবনাথ, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার আগে বলি, এইখানে দেখো তো কি লেখা আছে, দেখা যাচ্ছে? একটু দেখো, মিসকনসেপশন ডিপেন্ডেন্স, এটা দিয়ে শুরু করি। মিসকনসেপশন ডিপেন্ডেন্স, এটা মাথার মধ্যে ঢুকাও। আরেকটা হচ্ছে ম্যান ক্যান ডু হোয়াট ম্যান হ্যাজ ডান, এটা আমার কথা না, বিখ্যাত একজন ফিলোসফারের কথা। আরও কিছু বিষয় আমি তোমাদেরকে আজকে আলোচনায় নিয়ে আসবো আর কি। আর এই পাশে লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট বা সেলফ কনফিডেন্স, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ টার্ম, মানে জানা দরকার আসলে প্রত্যেকের। এনিওয়ে, তো শুরুতেই আমি চলে আসি। তোমাদের সিলেবাসটা এভাবে সাজানো হয়েছে, শর্ট সিলেবাস। একটু খাতা কলম পাশে থাকলে একটু নোট নিয়ে নিও, কারণ এটা সাজেশনও বলতে পারো, এক ধরনের সাজেশনও দিব আমি। আমার কাছে কিন্তু বইও আছে, এই যে আমি টেক্সট বইটা একটু দেখাচ্ছি তোমাদের, এই যে দেখতেই পাচ্ছ টেক্সট বই প্লাস পরিকল্পনা। শুরুতেই আমি টেক্সট বুক নিয়ে একটু কথা বলি। এইখানে তারা মোট 6টা ইউনিট, আমার কাছে যে সাজেশনটা আসছে আর কি, বা কি বলে শর্ট সিলেবাসের যে পিডিএফটা আমি পেয়েছি তার আলোকে কথা বলছি। তো সেইখানে মোট হচ্ছে 6টা ইউনিট দিয়েছে তারা, মাত্র 6টা ইউনিট। এই 6টা ইউনিটের মধ্যে 24টা লেসন আছে, কয়টা? 24। বাট তোমাকে আসলে 24 পড়তে হবে না, যদি মনে করো যে আমি আরো কম পড়তে চাই। 18টা ইম্পর্টেন্ট লেসন পড়লেই চলবে, অনলি 18টা। এটা আমার একটা ধারণা আর কি, তুমি যদি 18টা লেসন পড়ে ফেলতে পারো, 18টা লেসন, ইম্পর্টেন্ট লেসন। এই ইম্পর্টেন্ট লেসনগুলো কোথায় থেকে আছে সেটাও বলে দিচ্ছি, মানে আমি যেটা লিস্ট করেছি আর কি। 18টা লেসন পড়তে বড় জোর 18 দিনই যথেষ্ট, খুব বেশি দিন লাগবে না কিন্তু, আমি যেভাবে পড়াই আসলে সেভাবে যদি কেউ পড়ো। তো নাম্বার 1 যেটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে হয়তো আসবে তোমাদের, দ্য আনফরগেটেবল হিস্ট্রি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, নেলসন ম্যান্ডেলা টু উইমেন, এটা প্রথম একটা পার্ট, মানে ইউনিট 1। এরপর যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি,
গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, এটা তারা রেখেছে এখানে। 4টা লেসন আছে, বাট আমি মনে করি প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, লেসন 1টা বেশি ইম্পর্টেন্ট। এরপর অ্যাডোলসেন্স যে ইউনিটটা আছে, অ্যাডোলসেন্স, হ্যাঁ, সেইখান থেকে আমি মনে করি লেসন 1 এবং লেসন 2 আর হচ্ছে স্টোরি অফ শিল্পী, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তোমরা পরে ভিডিওটা প্রয়োজনে আরেকবার দেখে নিও। আর হিউম্যান রিলেশনশিপ যেটা আর কি, হিউম্যান রিলেশনশিপ একটু ইউনিট উল্টা পাল্টা আছে আর কি। হ্যাঁ, আমার এটা পুরাতন বই তো, তোমাদের বইয়ের সাথে জন্য আমি নামটা বলে যাচ্ছি। হিউম্যান রিলেশনশিপে ইম্পর্টেন্ট হচ্ছে ফটোগ্রাফ, একটাই, জাস্ট ফটোগ্রাফ। এটিকুয়েট অ্যান্ড ম্যানার থেকে আসার সম্ভাবনা কম, ফটোগ্রাফটা বেশি ইম্পর্টেন্ট। আর হিউম্যান রাইটস থেকে শুধু একটা, আমেরিগো স্ট্রিট চাইল্ড, এটাই গুরুত্বপূর্ণ। এরপর টেক্সট বইয়ের আমরা চলে যাব এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। এনভায়রনমেন্ট এবং নেচার থেকে মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে হাকালুকি হাওড়, তারপর ডটার অফ দ্য সি, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। তার মানে ইম্পর্টেন্টগুলো আমি বলে দিলাম, যদি তোমরা একটু নোট নিতে পারো তোমাদের লাভ হবে। আর সব মিলিয়ে আসলে আমার দৃষ্টিতে 18টা লেসন আছে, এই লেসনগুলো ভালো করে পড়তে হবে, তাহলে এনাফ। মানে 22-এ যারা পরীক্ষা দিতে যাচ্ছে শর্ট সিলেবাস অনুযায়ী, কারণ কোশ্চেন তোমাদের ইজি করবে। এবার আরেকটা জায়গায় আসি, এমসিকিউ 5 নাম্বার, যেখানে হচ্ছে সিন থেকে আসবে, রাইট? এমসিকিউ 5, সিন মানে কি, যেগুলো আমি বলে দিলাম এগুলো থেকে আসবে। শর্ট আনসার 8 নাম্বার, এইগুলো থেকে আসবে, মানে সিন থেকে আসবে। সিনোনিম অ্যান্টোনিম যেটা, সেটাও কিন্তু সিন প্যাসেজের উপর নির্ভর করে করবে, মানে ভোকাবুলারি, অর্থাৎ ওয়ার্ড মিনিংটা তোমার ভালো করে শিখতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং, আদারওয়াইজ কিন্তু তুমি ধরা খাবা। এরপর উইদাউট ক্লোজ যেটা আর কি, সেটা কিন্তু আনসিন হবে। রিয়ারেঞ্জ, উল্টাপাল্টা লাইন তোমরা জানো যে স্টোরির মতো করে সাজাতে হয়, রিয়ারেঞ্জ স্টোরি, এটাও হচ্ছে আনসিন থেকে আসবে। এই গেল 30 নম্বর। এই 30 নম্বরটা কিন্তু আমি মনে করি এই রিয়ারেঞ্জটা বাদ দিলে বাকিগুলা খুবই ইজি, কারণ রিয়ারেঞ্জটাতে হয় কি, একটু রিডিং পাওয়ার লাগবে। হ্যাঁ, রিডিং পাওয়ার থাকলে তুমি সহজে আনসার করতে পারবা। এখন রাইটিংয়ে আমি আসি। ফার্স্ট পার্টে রাইটিং আছে 20 নম্বর, সেখানে ধরো প্যারাগ্রাফের 7। এই প্যারাগ্রাফটা যে কেউই লিখতে পারবে যদি ফ্রি হ্যান্ড রাইটিংটা সে প্র্যাকটিস করে। কমপ্লিটিং স্টোরিতে 7। সামারি, যেটা সিন থেকে আবার আসবে সামারিটা, তার মানে দেখো প্যাসেজের উপর নির্ভর করে কিন্তু অনেকগুলো রাইটিং সম্ভব। এখানে মোট 8টা আইটেম আছে, টোটাল নম্বর 50। তাহলে কি এমন কঠিন ব্যাপার? আমি কিন্তু পার্ট বাই পার্ট আসবো। একাডেমিকটা আলোচনা করে দিচ্ছি, এরপরে মেডিকেল ভার্সিটি আলোচনায় আসবো, তারপরে ইঞ্জিনিয়ারিং ইংলিশ নিয়ে যারা টেনশনে থাকো সেটা নিয়েও আমি কিছু আউটলাইন দিয়ে দিব। সবগুলো বিষয়ে আজকে আমি কথা বলবো, আমি সেভাবে প্রস্তুতি নিয়েছি। এখন একটু তোমাদের বলি, শর্ট আনসার যেটা 8 নাম্বার আছে, এটাতে ভালো হওয়ার জন্য জাস্ট WH কোশ্চেনগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হয়। মানে হোয়াট দিয়ে প্রশ্ন করলে কিভাবে আনসার করতে হয়, হাউ দিয়ে প্রশ্ন করলে কিভাবে আনসার করতে হয়, হোয়াই দিয়ে প্রশ্ন করলে কিভাবে আনসার করতে হয়, এইগুলো যেগুলো আমরা ক্লাস 5-6 এর পোলাপানে কিন্তু WH কোশ্চেন নামে যে কোশ্চেন শেখায় সেখানে আলোচনা করা হয়েছে। খুব কঠিন না, তোমরাও পারবা। দিস ইজ ভেরি সিম্পল, তোমরা এমনিতেই পারো, আমার বিশ্বাস, একটু দেখা দিলেই হবে। আর এর সাথে একটু টেন্সটা জানতে হয়, কারণ টেন্সটা তো খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের যে সিলেবাস, এখানে সরকার বলেছে 55টা ক্লাস নিতে হবে, 55টা। হ্যাঁ, এর মধ্যে 10টা ক্লাসই আছে টেন্সের, কি বলে, সেকেন্ড পার্টে 10টা ক্লাস আছে হচ্ছে তোমার টেন্সের উপরে, যদিও সেকেন্ড পার্টে ক্লাসের হিসাব আছে 59টা, 59, তার মধ্যে 10টা টেন্স। তার মানে টেন্স পার্টটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় হয়তো গুরুত্ব দেই না, বাট আসলে গুরুত্বপূর্ণ। তো মোটামুটি তাহলে ফার্স্ট পেপার যেটা আর কি, সেটার একটা ধারণা তোমাদের দিয়ে দিলাম। এখানে কোশ্চেন থাকলে কোশ্চেন করিও, পরবর্তীতে আমি আনসার দিব, টেনশন করার কিছু নাই। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে রাইটিং যেটা প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি আর হচ্ছে সামারি, এগুলো যদি একটু একটু করে তোমাকে কেউ শেখায়, একটু খালি শেখায়, তুমি এগুলোতে দারুণ নম্বর পাবা। আর এমনিতেই তোমরা তো ধরো পড়াশোনার সুযোগ পাওনি, তোমাদের তো নম্বর সারারা এমনিতেই দিবে, এমনিতেই দিবে মানে লিখতে হবে, এমনিতে দেওয়া যায় না, মোটামুটি লিখতে হবে আর কি। তো 8টা আইটেম থেকে এই হচ্ছে কোশ্চেন, মোটামুটি বুঝতেই পারছো। প্যাসেজ 18টার মতো পড়লে আশা করা যায় কাজে লেগে যাবে আর কি। বাট সবগুলো পড়ার সাজেশন কিন্তু আমি দেব, কারণ যে যত বেশি জানবে সে তত বেশি শিখবে। এবার সেকেন্ড পার্টে চলে যাই। সেকেন্ড পার্টে দেখো, গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, এখানে সাধারণত প্রেপোজিশন থেকে আসে। এখন এই প্রেপোজিশন থেকে কোশ্চেন কিন্তু প্রি অ্যাডমিশন বা অ্যাডমিশনেও আসে। তার মানে প্রেপোজিশনটা আমরা এমনভাবে পড়তে চাই যাতে আমাদের একাডেমিকও হয়, আবার প্রি অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশনের জন্য আমরা এগিয়ে যাই। বিশেষ করে আমি যখন
কাউকে পড়াই, আমি যেহেতু পার্সোনালি পড়াই, তোমরা জানো পেইড ব্যাচ বা অফলাইন অনলাইন দুটোই পড়াই, আমি কিন্তু আসলে এই সময়ে যারা ধরো আর কিছুদিন পর পরীক্ষা দিবে, আমি কিন্তু কখনোই একাডেমিকটাকে হাইলাইট করে পড়াই না। একাডেমিক তো সে এমনি পারবে। ধরো তোমার টার্গেট, তোমাকে আমি টার্গেট দিলাম, এই এই ছেলে বা মেয়ে তুমি হচ্ছে 10 মাইল দৌড়াবে, কথার কথা তোমার টার্গেট 10 মাইল, তুমি 5 মাইল পর্যন্ত তো যাবে, রাইট? আর তোমার টার্গেট যদি দেই 2 মাইল, তাহলে তুমি 1 মাইল গিয়ে বলবা যে স্যার একটু রেস্ট নেই। আমি নিশ্চয়ই বোঝাতে পারছি। অর্থাৎ টার্গেটটা যদি হাই নিয়ে পড়ানো হয় তাহলে কি হবে, ছোট যে টার্গেট, তোমার একাডেমিক টার্গেট যেটা, সেটা কিন্তু ছোট। আবার আরেকটা জিনিস আছে, আমি দেখো বোর্ডে লিখে রেখেছি, মিসকনসেপশন, এগুলো নিয়ে আমি কথা বলবো। অনেক অনেক মিসকনসেপশন আছে। আমি কিন্তু এই কথাগুলো বলতেছি দায়িত্ব নিয়ে, 19 বছর ধরে আমি পড়াই, সুতরাং কথাগুলোকে তোমাকে শুনতে হবে। সেটা হচ্ছে অ্যাডমিশন ইংলিশ, একাডেমিক ইংলিশের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। আমি আজকে টেক্সট বই থেকে একটা গল্প থেকে দেখাবো যে দেখো অ্যাডমিশনের কোশ্চেনগুলো কীভাবেই এখান থেকে আসে, এটা দেখাবো। শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকিও, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেশন আমি মনে করি। আমি বোর্ডে সেটা আলোচনা করিয়ে দিয়েছি, দেখো একাডেমিক ইংলিশ, অ্যাডমিশন ইংলিশ। সো একটু শোনো, কষ্ট করে লাভ হবে। তো যেটা বলছিলাম যে 5টা নম্বর দিয়েছে তারা সেকেন্ড পার্টে প্রিপোজিশনের উপরে। সো এখানে বুদ্ধি করে পড়তে হবে কোনগুলো ইম্পর্ট্যান্ট, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট। জেনারেল প্রিপোজিশন কখনোই কোনো কঠিন ব্যাপার না, মেইন জিনিস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এরপরে তারা বলছে হলো স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস। এটা তো 1 2, তারা বলতেছে কি জানো, হ্যাভ টু দিয়ে বাক্য বানাতে পারো কিনা তুমি। উড রেদার, উড রেদার, ওই যে বলে না যে আই উড রেদার, হ্যাঁ, রুট মানে বরং, উড রেদার, তারপরে হচ্ছে হ্যাড বেটার, তারপরে লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, মানে এই টাইপের যে বিশেষ বিশেষ ফ্রেজগুলো আছে যেগুলোর অর্থ বিশেষ ধরনের, জাস্ট একটা দিন পড়া, তোমার বেশি লাগবে না, ম্যাক্সিমামটা তোমরা হয়তো জানোই। এটা 5 নম্বর আসবে। এরপরে বলছে তারা কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে কি, তুমি যদি টেক্সট বই ভালো করে পড়ো, একটা বাক্য কমপ্লেক্স কম্পাউন্ডে থাকে, অর্ধেক দেওয়া থাকে, বাকি অর্ধেক লিখতে হয়। সেটা কখনো ফ্রেজ দিয়ে লেখা যায়, কখনো কখনো ক্লোজ দিয়ে লিখতে হয়। যেমন ধরো আমি যদি বলি তোমাদের, আই লাভ পিপল হু ডট 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 ডট, তার মানে কি, এরপরে তোমাকে একটা কিন্তু পুরা ক্লোজ বসাতে হবে, হু সহ একটা ক্লোজ বসাতে হবে। ঠিক এইরকম আর কি কমপ্লিটিং সেন্টেন্স। এখানে 5 নম্বর আছে রাইট ফর্ম অফ ভার্ব। এটা তো জানতেই হয়, না হলে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবে না। তার মানে কেউ যদি তোমাকে রাইটিং শেখাতে চায়, তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্ব শেখাতেই হবে। এগুলো না শিখে কখনো রাইটিং কাউকে শেখানো যায় না, কারণ প্রত্যেক সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে। তাহলে তুমি শিখবে না কেন, বা তোমাকে শেখাবে না কেন? রাইটিং কেমনে শেখায়? রাইটিং মানে তোমাকে তো বেসিক গ্রামার দিয়েই যেতে হবে, তার মানে অটোমেটিক চলে আসবে এগুলো রাইটিং এর মধ্যে। আরো মজার জিনিস দেখো, ন্যারেশন আছে, এরপরে হচ্ছে সেন্টেন্স কানেক্টর। এই সেন্টেন্স কানেক্টরটাকে আমি বলি একটু হাই লেভেল, কারণ হচ্ছে এগুলি বসাতে হলে ভালো রিডার হতে হবে। মানে যে প্যাসেজটা দেওয়া থাকে, ওই প্যাসেজের কারণ, ফলাফল, এইটা সেটা অনেক কিছু জানতে হবে। যেমন ধরো আমরা ছোটবেলায় অ্যাপ্লিকেশন পড়েছি, আমি নিশ্চিত তোমরা সবাই পড়েছো, যে কি স্কুলে একটা দরখাস্ত লেখো পোর ফান্ডের জন্য। মানে আমরা হচ্ছে 4 ভাই বোন, আমার বাবা একজন সাধারণ কৃষক, আমরা সবাই স্কুলে পড়ি। সুতরাং মানে দেয়ার ফর, অতএব, এই যে দেয়ার ফর বা সুতরাং, এই জাতীয় ওয়ার্ডগুলোকে বলা হয় কানেক্টর। হ্যাঁ, তো এইগুলা বসাতে গেলে একটু রিডিং স্কিল ভালো হতে হয়। তো এইটা একটু স্ট্যান্ডার্ড, বাকিগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল, মানে যে কোনো স্টুডেন্ট যদি নিয়মিত প্র্যাকটিস করে সে পারবে। এটা গেল হচ্ছে 30 নম্বরের জন্য। এইবার তোমার রাইটিং পার্টে যে 20, এই রাইটিং পার্টের সাথে কিন্তু ফার্স্ট পেপার রাইটিং পার্টের অনেক মিল আছে। যেমন এখানে যে প্যারাগ্রাফ আছে সেটাতে 10 নম্বর, ওইখানেও কিন্তু প্যারাগ্রাফ আছে, বাট এই প্যারাগ্রাফটা একটু ভিন্ন টাইপের থাকে। যেমন এখানে ধরো কজ অ্যান্ড ইফেক্ট, মানে কারণ এবং ফলাফল। যেমন ধরো লোডশেডিং, তাহলে লোডশেডিং এর প্যারাগ্রাফ লিখতে গেলে কি লিখতে হবে তোমাকে, কারণটা কি, ফলাফলটা কি, সার্বিকভাবে এরকম। বা ধরো ফ্লাড, বন্যা হয়ে গেছে কোথাও, বন্যার কারণ কি, ফলাফল কি, এটাকে বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট। তারপরে হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, মানে মিল কি, তারপরে তোমার অমিল কি, এই টাইপের কিছু প্যারাগ্রাফ তোমাকে যদি টেকনিক্যালি কেউ শেখায়, তুমি যেসব স্যারের কাছে প্রাইভেট পড়ো বা পড়বে, তাহলে কিন্তু তুমি পারবে। দেন প্যারাগ্রাফের কমন যে জায়গাটা থাকে, টপিক সেন্টেন্স বলে, কনক্লুডিং সেন্টেন্স বলে, এগুলোর উপরে একটু ধারণা দিলে এগুলো কঠিন না। বেশিরভাগ সময় যেটা ঘটনা ঘটতেছে, আমি যা দেখতেছি সেটা হচ্ছে এই যে মিসকনসেপশন, মানে মিসকনসেপশন হচ্ছে আমাদেরকে আসলে কি করে, ডিরেইল করে দেয়, ভুল পথে চালিয়ে দেয়। কেমন, এই কারণে একটা ছেলে সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও সে কিন্তু ভালো জায়গায় যেতে পারে না। এই ছিল হচ্ছে, এখানে 8টা আইটেম আছে,
এই 8টা আইটেমের উপরে 50 নম্বর, 50 50 100। এই গেল একাডেমিক। এবার আমি একটু আসতে চাই সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টটা হচ্ছে মেডিকেল এবং ভার্সিটির যে ইংলিশ, এটা আসলে কি, এটা নিয়ে এত উত্তেজনা কেন? কখনোই না। সায়েন্সের স্টুডেন্ট যারা এখানে যারা শুনছো, আমি জানি ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট, তোমরা তো এমনিতেই ব্রিলিয়ান্ট, এমনিতে আমি দেখেছি এটা, মানে তুলনামূলকভাবে তোমাদের সেন্স ভালো, বেসিক ভালো। তার মানে কি জানো, যে তুমি যদি একটু খালি ভালো গাইডেন্স পাও, আমি বিশ্বাস করি একটু গাইডেন্স পাও, তাহলে তুমি ভার্সিটি ইংলিশ, মেডিকেল ইংলিশের যে কোশ্চেনগুলো আসে সাধারণত 500 পিস থেকে আসে, প্রেপোজিশন থেকে আসে, রাইট ফর্ম ভার্ব থেকে আসে, এগুলো দিয়ে আবার একটা কারেকশন বানিয়ে দেয়, সেখান থেকে আসে। কখনো কখনো হয়তো নাম্বার, জেন্ডার, সেগুলো থেকে আসে। হ্যাঁ, যেমন ধরো ওই যে মাউস আর মাইস, এখন কেউ যদি বলে আই হ্যাভ ম্যানি মাউসেস, তাহলে হবে? হবে না। ম্যানি মাইস মানে কি? এটা হচ্ছে নাম্বারের একটা কোশ্চেন। তো নাম্বার থেকে আসতে পারে, জেন্ডার থেকে আসতে পারে, মাঝে মাঝে আমরা ট্রান্সলেশন থেকে পাই টুকটাক। অর্থাৎ যেগুলি 9-10 সিলেবাসে পড়েছো এবং ইন্টারমিডিয়েটের সিলেবাসে যে গ্রামার টপিকগুলো আছে, এগুলো থেকে তোমাদের গ্রামারের কোশ্চেনগুলো আসে। আর এর বাইরে কি হয়? এর বাইরে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, যেটা তুমি কিন্তু একাডেমিক পড়তেছো। যেমন আমি দেখেছি নেলসন ম্যান্ডেলা গল্প থেকে, আমি দেখাবো গতবারের আগের বারই সম্ভবত, ডাইরেক্ট একটা ওয়ার্ড সিনোনিম দিয়েছে তারা, লর্ড, LAUD, লর্ডেবল, মানে যেটা প্রশংসা করা যায়, এরকম একটা শব্দ। তো তার মানে দেখো, আমরা যদি টেক্সট বইটা ভালো করে পড়ি, সেখানে তো সিনোনিম অ্যান্টোনিমের কোশ্চেন আছে। হ্যাঁ, ফার্স্ট পেপারে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আছে, দিয়েছে। এবার সেকেন্ড পেপারে দেয়নি, এর আগে সেকেন্ড পার্টে ছিল। তো এখন এগুলো পড়লে তো তোমার হয়ে যাচ্ছে ন্যারেশন, কন্ডিশনাল সেন্টেন্স, মানে যা কিছু আমরা আসলে একাডেমিক্যালি পড়ে থাকি। এখন এইগুলোকে অনেকেই তোমাকে মিসগাইড করে, সেটা কি জানো? বলে কোশ্চেন সলভ করো, কোশ্চেন সলভ করো, বিগত সালের 20 বছরের কোশ্চেন সলভ করো। আরে পাগলা, তোমার যদি বেসিক স্ট্রং না থাকে, তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, কোশ্চেন সলভ করে কি আর কাজ হয় নাকি? মানে এগুলো হচ্ছে মিসগাইড করে আর কি। তো এখন আমি যেটা মনে করি, যে একজন শিক্ষার্থীকে গাইডেন্স দিতে হলে অবশ্যই একজনকে আগে দক্ষ হতে হবে এবং এক্সপিরিয়েন্সড হতে হবে এবং ভিশনারি হতে হবে। মানে আমি যদি নিজেই বিশ্বাস করি যে তুমি একটা ছাগল, তাহলে তো হবে না। আমাকে বিশ্বাস করতে হবে না, ইউ আর ক্যাপাবল, হ্যাঁ তুমি পারবে, তোমার মধ্যে সে সম্ভাবনা আছে, তাহলে হবে। আসলে আমি এটা বলতে চাচ্ছি। অর্থাৎ এক কথায় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগে কোশ্চেন সলভ না, আগে তোমার বেসিকটাকে স্ট্রং করতে হবে। তার জন্য বাজারে যে কোনো বই কিনলে হবে না, ব্র্যান্ডের বই যেগুলো আছে, আমি কিছু বইয়ের নাম বলি, যেমন ধরো রেন অ্যান্ড মার্টিন হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন একটা বই আছে। তারপরে ধরো PC দাস সম্পাদিত একটা বই আছে, অ্যাপ্লাইড ইংলিশ অ্যান্ড গ্রামার। তারপর ধরো অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা বই আছে, জন ইস্টুডের অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার। তারপরে ধরো ক্যামব্রিজ পাবলিকেশনের একটা বই আছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি পাবলিকেশনের ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, এটা রাইটার হচ্ছে রেমন মার্ফি। অন্তত এই বইগুলো নীলক্ষেতে, ঢাকার নীলক্ষেতে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। অরিজিনাল বইয়ের দাম অনেক, হ্যাঁ যাই হোক, নীলক্ষেত আমাদেরকে কম টাকায় বই দিয়ে দেয় আর কি, 120-130 টাকা হলে বইগুলো পাওয়া যায়। এই বইগুলো হচ্ছে তোমার বেসিকের জন্য খুবই খুবই ভালো। প্লাস বাংলাদেশে যে বইগুলো আছে বাংলায় লেখার মধ্যে, এর মধ্যে আমার একটা বই খুব ভালো লাগে, SM জাকির হোসেনের বইটা। আমি বলে দিচ্ছি যে এখানে যে নামগুলো বলছি, আমি কারো কিন্তু স্পন্সর করছি না, কাউকে আমি চিনিও না। এ প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, SM জাকির হোসেন, এরকম একটা মোটার বই, বেসিক তৈরি করার জন্য বেশ ভালো, তোমাকে পড়তেই হবে এগুলি। তো এইগুলো যদি তুমি পড়ো একটু একটু পড়ে, 6, 7, 8, 9 যেগুলো পড়ে এসেছো, সেগুলো যদি আরেকবার তুমি দেখো, তাহলে তোমার কিন্তু আলটিমেটলি দুর্দান্ত একটা প্রিপারেশন হয়ে যাবে। এবার আমি আসি একটু ইঞ্জিনিয়ারিং নিয়ে। কেউ কেউ আমাকে বলছিল একটা কথা বলেন, ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা জানো যে রুয়েট, কুয়েট, চুয়েট এই কটাতে মনে হয় 3200-র মতো সিট আছে আর কি। আর বুয়েটে তো ইংলিশ আসে না যতটুকু আমি জানি, এখন ভবিষ্যতে কি হবে আই ডোন্ট নো। তো রুয়েট, কুয়েট, চুয়েট মিলে সেখানে দেখা যায় যে সিট আছে 3200টার মতো। এইখানে কিন্তু 500 নম্বরের পরীক্ষা হয়, যতটুকু তথ্য আমার কাছে আছে। এর মধ্যে 50 নম্বর থাকে হচ্ছে ইংরেজিতে। এই 50 নম্বর অনেকেই বাদ দেয়, এরা বোকামি করে। এই 50 নম্বর বাদ দেওয়া ঠিক না, কারণ এখানে যে ইংলিশ কোশ্চেনগুলো হয় খুবই খুবই সোজা হয়। মানে তুমি 6, 7, 8, 9, 10, 11, 12-এর মধ্যে যে গ্রামারগুলো পড়ো, যে গ্রামারগুলোর নাম আমি বললাম অলরেডি, সেগুলো থেকেই কোশ্চেন কিন্তু আসে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি কেন ছেড়ে দিবা এখানে? এটা ছাড়া মোটেও ঠিক না। এখানে জাস্ট হচ্ছে যে বেসিকটাকে স্ট্রং করে প্রিভিয়াস ইয়ার্সের তুমি যদি কিছু কোশ্চেন সলভ করে নাও, মানে কোশ্চেন সলভগুলো আমরা আসলে করতে বলি কেন জানো? করতে বলি হচ্ছে কনফিডেন্সটা বাড়ানোর জন্য। তো আমার মনে হয় অনেকক্ষণ কথা বললাম, এখন প্র্যাকটিক্যালি আমি একটু দেখাবো যে ইংলিশ টেক্সট বইটা কেন কেন এত জরুরি।
এটা পড়লে অনেক কিছু কেন হয়ে যায় সেটা আমি একটু দেখাবো, তার আগে একটু কমেন্টসগুলো দেখি। অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার আছে, আচ্ছা ঠিক আছে, অনেকেই কমেন্টস করছো। ওকে, এখন টেক্সট বই থেকে দেখো কি ঘটে। আমি এই যে এইখানে আমি কিছু নোট নিয়েছি, যেমন তোমাদের যেটা নেলসন ম্যান্ডেলার যে গল্পটা আছে, একটা গল্প থেকে, সব গল্প তার এই সময়ের মধ্যে দেখানো যাবে না, একটা গল্প থেকে দেখাই। সেইখানে একটা জায়গায় লেখা আছে এমবডি, EMBODY, এমবডি। EM কিন্তু একটা প্রেফিক্স বলা হয়, এই বডি থেকে এমবডি এটা ভার্ব হয়ে গেল। আর কোশ্চেন আকারে আসতেই পারে যে এমবডি এটা কি কি ধরনের পার্টস অফ স্পিচ, ভার্ব না কি। তো জানা থাকবে, যদি কোনো তুমি ধরো একজন অভিজ্ঞ ভিশনারি স্যারের কাছে পড়ো, তাহলে উনি কিন্তু অবশ্যই তোমাকে এইগুলো পড়ার সাথে সাথে আলোচনায় আনবেন, আমি এটা বিশ্বাস করি। তো তোমার আগে থেকে জানা হয়ে গেল যে এটা প্রেফিক্স, EM যুক্ত করলে ভার্ব তৈরি হতে পারে এবং এটার মিনিংটা এরকম হতে পারে। এটা একটা উদাহরণ বললাম। আরেকটা দেখো, imprisoned for nearly 3 decades for his fight, imprisoned, হ্যাঁ মানে ইডি দিয়ে দেওয়া আছে, মানে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, যেটার মানে হচ্ছে কারারুদ্ধ। তার মানে তোমাকে যদি ফার্স্ট পেপারটা পড়ানোর সময় প্রত্যেকটা লেসন থেকে 8টা 10টা করে এরকম গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল আইটেমগুলো যদি কেউ দেখায়, তোমার তাহলে আটকাইটা কি, কেউ আটকাতে পারবে না, তুমি এমনি ভালো করবা। এরপর দেখো আরেকটা জায়গায় লেখা টু ব্রিং ডাউন। ব্রিং ডাউন গ্রুপ ভার্ব আমরা আলাদা করে মুখস্থ করি না, হ্যাঁ আমরা করবো, বাট এটার ভেতরে তো অনেক কিছুই আছে। ব্রিং ডাউন মানে থেমে ফেলা বা বন্ধ করা, অবসান করা, এরকম আর কি। আরেকটা দেখো হোয়াইল অ্যাভয়েডিং, আমরা দেখেছি যে হোয়াইল, WHILE, হোয়াইলের পরে ডাইরেক্ট যখন কোনো ভার্ব থাকে আমরা কিন্তু ING করে দেই, মানে নাউন করে দেই। হোয়াইল অ্যাভয়েডিং আর সিভিল ওয়ার, এই যে উদাহরণগুলো বললাম এগুলো কিন্তু প্রথম 4-5 লাইনের মধ্যেই আছে। দেখছো ইন্টারেস্টিং ব্যাপার। এরপর আরও দেখো হেল্প হিম উইন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যখন হেল্প ইউজ করি আমরা পজিটিভের মতো করে, এই যে পজিটিভ ভার্ব 5টা আছে, হেল্প, লেট, গেট, হ্যাভ, হ্যাঁ আছে না, আছে। তো তো এই যে হেল্প, এই হেল্পের পরে যখন একটা ভার্ব চলে আসে সেটার কিন্তু বেস ফর্ম বসে। তাহলে এগুলো কি দেখো তোমার টেক্সট বইয়ের মধ্যেই কিন্তু আছে। এরপরে আরেকটু আগাই, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল, এরকম একটা সেন্টেন্স আছে, সেখানে কি ওয়েন্ট অন, এই অনটা যদি জিজ্ঞেস করে কোন পার্টস অফ স্পিচ, তোমাকে কিন্তু অ্যাডভার্ব বলতে হবে, ওয়েন্ট অন। এরপর আরও আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, হয়তো এখানে তোমরা কেউই পারবা না আনসার দিতে। অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, এই যে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, এই অ্যাজটা কোন পার্টস অফ স্পিচ লিখে জানাও দেখি। এটা একটা প্রেপোজিশন, আমি বলেই দিই কারণ অত সময় আমরা নিতে পারবো না। এটা একটা প্রেপোজিশন, অনেকে হয়তো পারবা। তো এই যে আমি যে জিনিসগুলো তোমাদের সামনে নিয়ে আসলাম, হ্যাঁ, এই বিষয়গুলো কি মনে করো তোমরা, মানে তোমার প্রস্তুতির ক্ষেত্রে? এখন ধরো আমরা এখানে একটু আসব। আমার জানা মতে বেশিরভাগ স্টুডেন্টরা, হ্যাঁ, এই যে ধরো যারা এখানে লাইভে করছো, খেয়াল করে দেখো, আমি দেখলাম 130 বা 35 পর্যন্ত লাইভ করছিল, এখন ধরো 94 বা 90টা আস্তে আস্তে কমে। এটা কেন ঘটে? খুব উত্তরটা সিম্পল, আমরা যারা অনলাইনে ক্লাস নেই সবাই জানি যে এটা চূড়ায় ওঠে, আস্তে আস্তে কমতে থাকে, তারপরে কিছু এসে স্টেবল হয়। এরাই আসলে জেনুইন, বাকিগুলো খালি ভিজিটিং, এরা ভিজিটিং অফিসার। হ্যাঁ, মানে কেউ কেউ পরে দেখবে, আমি তাদেরকে মিন করছি না, আমি বলতে চাচ্ছি যদি তোমার এরকম অবস্থা হয় যে কোনো কিছুতে তুমি স্থির না, তাহলে তোমাকে দিয়ে আসলে হবে না, তোমাকে একটু স্থির হতে হবে। কোনো শর্টকাট পথ পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারেনি এই লেখাপড়ার ক্ষেত্রে, তোমাকে অনেক অনেক বেশি স্টেবল হতে হবে। তো এইখানে আমি যেটা বলছি যে তুমি যদি ভার্সিটিতে ভালো করতে চাও, মেডিকেলে ভালো করতে চাও, ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করতে চাও, তোমার মিসকনসেপশন থেকে বেরোতে হবে। মিসকনসেপশন মানে ভুল ধারণা, মানে হচ্ছে অনেক জানতে হবে চান্স পাওয়ার জন্য, অনেক জেনে একজন চান্স পায় না। আসলে ওভারঅল পড়াশোনা করে বা তার পড়াশোনাটা নিয়মিত, সে ভালো করে। কেমন এই যে কি বলবো, যে তোমাদের শুভ্র স্যার, ও কিন্তু আমি 7-8-এ যখন ছিল আর কি, আমি দেখতাম ও তখন বলতো স্যার আমি হচ্ছে মেডিকেলে পড়বো, আবার একবার বলে স্যার আমি হচ্ছে ঢাকা ভার্সিটি ডিমিটে পড়বো। ওর একসময় সাইকোলজি নিয়ে খুব আগ্রহ ছিল, মানে হিউম্যান সাইকোলজি, ও এগুলো নিয়ে এই সেই করে বেড়াতো আর কি। যাই হোক, তো আমি তোকে বললাম যে একটা ঠিক করো, যে কোনো একটা ঠিক করো। তো এটা নিয়ে সে কিন্তু অনেকদিন প্যারার মধ্যে ছিল যে আমি কোন দিকে যাবো, আসলে এইদিকে যাবো না এইদিকে যাবো। যেমন আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি ডিসিশন নিচ্ছি আমি ইংলিশে পড়বো, এবং শেষ পর্যন্ত আমি ইংলিশে ঢাকা ইউনিভার্সিটিতে পৌঁছে গেছি। তার মানে আমি বলতে চাচ্ছি কে কি করলো সেটা নয়, তুমি কোন দিকে যেতে চাও সেটা ঠিক করো রাইট নাও, এখন ঠিক করে নাও।
দেন কি করবা, কোনো প্রকার মিসকনসেপশন থাকা যাবে না। কে কত বিলিয়ন, ঠিক আছে, বিলিয়ন বিলিয়ন, তুমিও বিলিয়ন, তোমার জায়গা তুমি বিলিয়ন, তুমি ঠিক করে নাও। ঠিক করে নিয়ে কি করবা, কারোর উপরে ডিপেন্ডেন্স মানে নির্ভরশীল হবে না, আমার উপরেও না, কোনো ভাইয়ের উপরে না, কোনো স্যারের উপর না, নিজে নিজে লেখাপড়া শুরু করো। আমরা গাইডলাইন দেবো, আমাদের পরামর্শ নেবা, কারণ আমি সিনিয়র পার্সন, আমার থেকে পরামর্শ নিতে তোমার লাভ হবে। হ্যাঁ, বাট তোমার চিন্তা করতে হবে যে যা কিছু আছে আমি এককভাবে প্রস্তুতি নিব, মানে আমি একাই চলবো, আমার কথা শুনে যদি কেউ না আসে আমি একা চলবো, ব্যাপারটা এরকম। তার মানে এই দুটো জিনিস আউট করতে হবে, কোনো প্রকার ভুল ধারণা থাকা যাবে না। যারা চান্স পায়, এবং আরেকটা মজার তথ্য দিই, চান্স পাওয়ার পর কি হয় জানো, অনেকের কথাবার্তা চেঞ্জ হয়। আমি তো এত পড়তাম, অত পড়তাম, এই বই পড়তাম, সেই বই পড়তাম, অমুক করতাম, এরকম একটা দল পাবা। আর একটা দল কি পাবা, আমি পড়িনি, হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা পড়ছি, সারাদিন এই করছি সেই করছি, দুই দল পাবা। দুই দলই মিথ্যা কম বেশি। আসল কথা কি জানো, আসল কথা হচ্ছে যারা চান্স পায় তারা কম বেশি সবাই, 2-1 ব্যতিক্রম থাকতে পারে, বাট কম বেশি সবাই মোটামুটি লেখাপড়া করেই পায়, এমনি এমনি না, ব্যাপক পড়েও না, আবার না পড়েও না, একটা অ্যাভারেজ হিসাব থাকে। এটা আমি দেখেছি, আমি যেহেতু বানাই আমি জানি যে কেমনে চান্স পাইছে তারা, কেমনে কি হয়। কিন্তু চান্স পাওয়ার পরে দেখি কারো কারো মনে করো যে চেহারাই চেঞ্জ হয়ে যায়। আমি অনেক কথা আমি এখানে অনলাইনে বলবো না, যেহেতু এটা একটা পাবলিক জায়গা, এটা রেকর্ড থেকে যাবে। যাই হোক, অনেক ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আমার আছে, বাদ দাও। আসল কথা হচ্ছে কোনো মিসকনসেপশন থাকা যাবে না, তুমি পারবে, তুমি শুরু করো, তোমার মতো পড়ো, সারাদিন অনলাইনে বসে থাকলে কাম হবে না, তোমার একটু স্টাডি করতে হবে, অনলাইনে গাইডলাইন দিবা, অনলাইন একটা ভালো জায়গা, অনলাইন না হলে তোমার সাথে আমার দেখা হতো না, তো এটা তো ভালো জায়গা, রাইট? বাট তার মানে কি, কথাটা ফলো করে চলো, তাহলে মিসকনসেপশন থাকা যাবে না, ডিপেন্ডেন্স থাকা যাবে না, নির্ভরশীল থাকা যাবে না। তোমার কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কোথাও আটকে যাচ্ছ, গুগলে সার্চ করো, দেখো, সেখান থেকে সমাধান নিয়ে নাও। যেমন ধরো আমি যেটা করি, ধরো আমি হয়তো একটা ভিডিও আটকে গেছি বা কিছু একটা করতে, আমি তখন গুগলে সার্চ দিই, দেখে নিই, শিখে ফেলি। মানে কারোর জন্য আমি বসে থাকবো না, এটা তোমার মাথার মধ্যে আনতে হবে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, ইংলিশ হোক, যাই হোক না কেন, কারোর জন্য বসে থাকলে হবে না। অমুক ভাইয়া পড়া দিবে, তারপরে তুমি পড়বা, তো হয়েছে কাম, তোমার শেষ ওই পর্যন্তই, হবে না। তুমি ভাইয়ের থেকে পড়বা, আমার থেকে পড়বা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার উপরে নির্ভর হয়ে থাকবা না। এরপরে কি, এই যে আমি লিখেছি সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানুষ বলে না যে আত্মবিশ্বাস থাকা দরকার, আত্মবিশ্বাস কোথায় থেকে আসে? আত্মবিশ্বাস পড়ে পড়ে আসে। প্রত্যেক দিন তুমি পড়ো, যেমন আজকে থেকে তুমি 7 দিনের একটা টার্গেট নাও, যে 7 দিন আমি এই জিনিসগুলো পড়বো, ফিজিক্সের 7 দিন এইটুকু পড়বো, কেমিস্ট্রি এইটুকু পড়বো, দেখো তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, এবং অতগুলো কোশ্চেন আমি সলভ করবো। আত্মবিশ্বাস তো এমনি আসে না, আত্মবিশ্বাস কাজ করতে করতে আসে। সর্বোপরি যেটা আমি বলতে চাই, টেবিলে লিখে রাখা উচিত তোমাদের, আমার বাসাতেও আছে, আমি দেখাচ্ছি, দেখাবো একটা জিনিস, দেখাবো আমার বাসায়, এই যে দেখাই, এই যে দেখো, দেখা যাচ্ছে কিনা দেখো, কি লেখা আছে দেখো, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ কি, এটা দেখা যাচ্ছে নাকি? দেখো কি লেখা আছে, এই কালকে বলা যাবে না, এখানে লেখা আছে কালকে না, স্ক্রিনশট নাও, দিয়ে রাখবা, এখানে যা লেখা আছে এটা মাথায় ঢুকাতে হবে। এটা আমার, আমি যেখানে কাজ করি আমার পাশেই থাকে এইটা, আমি এই বয়সেও এটা ফলো করি, নিশ্চয়ই তোমরা নিয়ে নিছো। তো এখানে লেখা আছে, ইউর ফিউচার ইজ ক্রিয়েটেড বাই হোয়াট ইউ ডু টুডে। আজকে তুমি কি করছো, এই মুহূর্তে তুমি কি করছো, দিস ইজ ইম্পর্টেন্ট। কালকে না, পরশু না, তরশু না, এটা যেন মনে থাকে। হ্যাঁ, এগুলো আমার কথা না, যারা সাকসেসফুল মানুষ তাদের। আর ফাইনালি এই যে এটা আরেকটা কথা, ম্যান ক্যান ডু হোয়াট ম্যান হ্যাজ ডান। তার মানে কি, তোমার পরিচিত কেউ একজন মেডিকেলে চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, ঢাকা ভার্সিটি চান্স পাইছে, এরকম তুমি 2-1জনকে তো চেনোই, রাইট? বাস তুমিও চান্স পাবা, সে যেহেতু মানুষ, তুমিও মানুষ। এই জিনিসগুলো আসলে ফিল করতে হয়, খালি লাফালাফি ঝাপাঝাপি নয়, অস্থিরতা নয়। মনে করো 7 দিন তুমি ব্যাপক পড়লা, তারপর আর 10 দিন খবর নাই, হবে না। আমি মনে বুঝতে পারছি। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো। আমার আলোচনা মোটামুটি শেষের দিকে, অর্থাৎ কোনো ভুল ধারণা থাকা যাবে না, কারো উপর নির্ভরশীল থাকা যাবে না, তোমাকে এই জিনিসগুলোতে বিশ্বাস আনতে হবে। এবং আমি যেটা দেখাইছি যে তোমার ফিউচার তোমাকে তৈরি করতে হবে, এবং সেটা আজকে, কালকে না, এই আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, সিলেবাস নিয়ে, 22 সিলেবাস নিয়ে, বা হচ্ছে মেডিকেল ভার্সিটি ইংলিশ নিয়ে, কিংবা ইঞ্জিনিয়ারিং ইংলিশ নিয়ে, যে কোনো কোশ্চেন আনসারে আমি আসি।
স্যার 22 ব্যাচের জন্য একটা মিশন শুরু করেন। 22 ব্যাচের জন্য আমার একটা মিশন কেন, আমার তো দুইটা মিশন চলছে 22 ব্যাচের জন্য। একটা পেইড ব্যাচ চলতেছে, হ্যাঁ, গতকাল থেকে একদম সিরিয়াসভাবে ড্রাইভ দিছি, হাড্ডি হুড্ডি গুঁড়া করে ফেলবো বলে দিছে ওদের, কোনো প্রকার মাপ নেই ঠিকমতো কাজ না করলে এটা। আরেকটা তো আমাদের মেডিভার্সিটি প্রোগ্রাম, মেডিভার্সিটি ইংলিশ একটা প্রোগ্রাম তো আমি নিচ্ছি আমাদের গ্রুপে, এটা চলবে। আজকে এই টাইমে তো ক্লাসই নেওয়ার কথা ছিল, চলছে, কোনো অসুবিধা নেই। আর কি অ্যাজ প্রেপোজিশন হোয়াইল প্লাস জিরান, ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে করো। আমি আচ্ছা, প্লিজ মেক এ ভিডিও অ্যাবাউট ভোকাবুলারি। আচ্ছা, ভোকাব নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আসলে আমি ভিডিওগুলো লিঙ্ক তোমাদের দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আসলে আয়ত্তে আনতে হয়, এটা খুবই সহজ ব্যাপার। আচ্ছা, তোমরা বলো তো ক্যাট মানে কি? বিড়াল। কাউ মানে গরু। কেমনে শিখছো? প্র্যাকটিস করে করেই তো শিখছো। অর্থাৎ তুমি যদি এইটা শিখতে চাও, আমি দেখাচ্ছি, বোর্ডে দেখাচ্ছি কিভাবে তোমাকে শিখতে হবে। এই যে তুমি একটা খাতায় বা নোটবুকে এরকম 4টা পার্ট করবা, ওকে, 4টা পার্ট। একটা পাতায় এরকম করে তুমি 8 থেকে 10টা ওয়ার্ড লিখবা একটা পাতায়, মানে একটা খাতার একটা পাতায় এরকম করে দাগাই নিবা, 8 থেকে 10টা, তার বেশি না। যেমন ধরো এখানে লিখবা ওয়ার্ড, এখানে লিখবা মিনিং, এখানে সিনোনিম, এখানে অ্যান্টোনিম। জাস্ট 2টা সিনোনিম, 2টা অ্যান্টোনিম। কোনো সময় সিনোনিম থাকবে না, দরকার নেই, কোনো সময় অ্যান্টোনিম থাকবে না, দরকার নেই, লিখবা না। সিম্পলি এইভাবে তোমাকে সপ্তাহে 3 দিন কাজ করতে হবে, প্রতিদিন না করলেও হবে। 3 দিন একটু মজা করে পড়িও। তোমরা যারা ইংরেজি নানান রকম শর্ট স্টোরি পড়ার অভ্যাস আছে যাদের, সেটা পড়লেও লাভ হবে, কোনো ক্ষতি নাই। টেক্সট বই তো পড়বাই তুমি, কেমন একটু একটু করে পড়বা, সেটা মানে অনলাইনেও পড়তে পারো তুমি। পড়ার পর যে ওয়ার্ডগুলো তোমার সামনে আসবে সেই ওয়ার্ডটা এখানে লিখবা, মিনিংটা লিখে রাখবা, সিনোনিম অ্যান্টোনিম সাথে সাথে, পারলে ভালো, না পারলেও সমস্যা নাই। আর এই জিনিসটা সপ্তাহে 2 দিন কমপক্ষে একটু রিভিশন দিও, এই অভ্যাসটা তৈরি করো। যেহেতু ইংলিশ হচ্ছে একটা ভাষা, এটা শিখলে তুমি বহু দূর যেতে পারবা। সো হোয়াই নট? এইভাবে ওয়ার্ডগুলো শিখতে হয়। আর টেক্সট বইয়ের ওয়ার্ডগুলো শিখলে তো এমনিতে লাভ হয়, একাডেমিকও লাভ, বাকিটাও লাভ, লাভের লাভ, সবই লাভ। কি সমস্যা? কোনো সমস্যা নেই। জন্য স্যার ভালো কোনো বুক সাজেস্ট করেন প্লিজ। আচ্ছা, সবচেয়ে ভালো বই আমি বলে দিই, তোমার টেক্সট বইটা। ভোকাব শেখার জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে টেক্সট বই। এটাই আগে পড়ো তুমি, এটা রিডিং করো, ওয়ার্ডগুলো শেখো, সিনোনিম অ্যান্টোনিম তোমার গাইড বই, নোট বইয়ে বাজারে কিন্তু অনেক আছে, যে কোনো একটা কিনলেই হবে এটা। আর যদি তুমি বাইরের কোনো বই কিনতে চাও, বাইরের মনে করো, হ্যাঁ, যে কিনবো, তাহলে সাইফোর্স ভোকাব একটা বই আছে, সাইফোর্স ভোকাবুলারি, বইটা অনেক ভালো, কিনতে পারো। 2টো বই পাওয়া যায়, একটা স্টুডেন্ট আর একটা হচ্ছে প্রফেশনাল। তোমরা প্রফেশনালটাই কিনে ফেলবা। আরও বই আছে, এই বইটা আমার কাছে পরিচিত, আমি দীর্ঘদিন ধরে পড়াইছি, সেজন্যই বললাম। বাট এটাই কিনতে হবে এমন না, অন্যান্য বই, বাট যে বই তুমি কিনো না কেন তুমি দেখে নেবা সেন্টেন্স আকারে দেওয়া আছে কিনা। মানে ভোকাবুলারি শিখতে হয় সেন্টেন্স আকারে, কেমন? এই যে আমি একটা 23 ব্যাচের জন্য একটা ইয়ে করেছি, ভিডিও বানাইছিলাম, সেখানে দেখাইছি যে টেক্সট বইয়ের ওয়ার্ডগুলো কিভাবে শিখতে হয়। ওয়ার্ডগুলো খালি ওই যে তোতা পাখির মতো, ক্যাট মানে গরু, ক্যাট মানে গরু, ক্যাট মানে গরু, গরু না বিড়াল না কি ঠিক মতো তুমি কোনো কিছু চিন্তা না করে খালি মুখস্থ করতেছো, এটা ঠিক না। বুঝছো? তোমাকে পড়তে হবে যে ওয়ার্ডটা যেখান থেকে পড়তেছো ওইটার সামনে পেছনে কারা আছে, মানে ফ্রেজ আকারে বা সেন্টেন্স আকারে। তো যে বই তুমি কেউ না কেন তুমি দেখবা ওয়ার্ডগুলো সুন্দর সুন্দর সেন্টেন্স আকারে দিয়েছে কিনা, তাহলেই চলবে। আর নিজের টেক্সট বই থেকে যদি নিজে একটা ডিকশনারি বানানোর চেষ্টা করো, হ্যাঁ, যে আমি একটা নোটবুক বানাবো, এটা সবচেয়ে ভালো। আসলে টেক্সট বইয়ের উপরে অনেক ওয়ার্ড আছে নতুন নতুন, তোমার কাজে লাগবে। যেহেতু এই ধরনের কোশ্চেনগুলোই পরীক্ষাতে আসে, কারণ যারা কোশ্চেন করে ওনারা কি জানেন না যে তোমরা ইন্টার লেভেলের ছেলে পেলে, সো তোমাদের এই লেভেলের কোশ্চেন করা উচিত। তোমাদের লেভেলটা আগে তুমি শেষ করো, তারপরে তুমি বিসিএস এর কোশ্চেন পড়বা না কি করবা, করিও, অসুবিধা নাই। স্যার 26 তারিখের পর 750, আচ্ছা 26 তারিখের পর তো ডেফিনেটলি 1250 হয়ে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কারণ এটা এত বড় একটা কোর্স, আসলে আমি তো প্রথম দিকে ভাবছিলাম আমি কোর্স ফি করবো, এটা হচ্ছে 3000 টাকা। তো পরে, কারণ আমার তো কোনো ধারণা নাই, পরে দেখলাম যে না, এত টাকা তো আসলে অনলাইনে অনেকেই করতে পারবে না। এনিওয়ে, তো এটা ডেফিনেটলি 26-এর পর আমাদের আগের জায়গায় চলে যাবে, এটা নিয়ে নাই কথা বললাম। যারা ইন্টারেস্টেড তারা ঢুকে যাও। আর এছাড়া তো আমি মাঝে মাঝেই কিন্তু আমাদের এই গ্রুপে ভিডিও দিব, নানান রকম দিক নির্দেশনামূলক ভিডিও আমাদের আসবে, আমি আসি। আর কারো কোনো প্রশ্ন আছে?
পেইড ব্যাচে ক্লাস শুরু হয়েছে গতকাল। স্যার রেগুলারলি মেনটেন নিয়ে কিছু বলেন। রেগুলারিটি মেনটেন নিয়ে আসলে কীরকম, তোমার মধ্যে মাঝে মাঝে মোটিভেশনাল ভিডিও, যেমন আমি কিন্তু স্টুডেন্টদের যেটা করি আর কি, আমি আমার খুব পছন্দ আসলে স্টুডেন্টদেরকে মোটিভেট করা, আমি সেটা করেও থাকি, কারণ মোটিভেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমাকে আগে মোটিভেটেড হতে হবে, হ্যাঁ, তারপরে কাজ করতে হবে। তো মাঝে মাঝেই তুমি ভালো ভালো বই পড়া বা ভালো ভালো ভিডিও দেখো নিজেকে মোটিভেট করার জন্য। এই যে আমি যেটা বললাম যে এই ধরনের ব্যানার তুমি ইয়ে করে লিখে রাখবা তোমার টেবিলে, যে এবং এটা দেখবা, নিজেকে দেখবা, দেখে সাথে সাথে তুমি উঠে পড়বা, যেন আমার এখনই কাজ করতে হবে, কালকে না, আমি এখনই করবো, এখনই করবো। হ্যাঁ, এই যে ধরো একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সহ নিয়েছো তোমরা, তাই না? এটা সহ আর কি, যে স্যার কি বলছে এইটা। তো এগুলো আসলে মোটিভেট করে, মোটিভেটের জন্য এগুলো হচ্ছে ভালো জিনিস। তো আমার মনে হয় যে এরকমের তোমরা একটা কিছু করে তোমার পড়ার টেবিলে লিখে রাখতে পারো। এগুলো অনেক বিখ্যাত ব্যক্তি অনেক রকমই কাজ করতো। তোমরা জানো যে অনেকেই তার চুলের সাথে মনে করে একটা স্ট্যান্ড বাঁধে রাখতো, যাতে ঘুম আসলে পরে ইয়ে করলে মাথায় টান পড়ে। কতজন কত রকম পদ্ধতি তুমি তোমার মতো করে করে নেবা, এটা আমি চাই। আসলে বেসিক্যালি সবাই ভালো করবে না, কেউ কেউ ভালো করবে। যেমন বলে না যে 1 তোলা সোনা বের করার জন্য 1 ট্রাক মাটি কাটতে হয়। তো আমরা অনলাইনেও কিন্তু একই কাজটাই করি, শত শত ছেলে পেলে পড়াই, বাট আমরা জানি এখান থেকে হয়তো মাত্র কি মাত্র, তাই না, মাত্র কয়েকজন চলে আসবে আর কি। এরা কারা? এরা হচ্ছে এই টাইপের। ভালো কিছু কিছু আছে, এটা সব জায়গাতেই থাকবে। তো তোমরা এইভাবে মাঠের নামও আমি মনে করি মোটিভেটেড হবা। আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার এখন পাবলিক করে দিছি, দেখি কি করা যায়। যত রকম সাপোর্ট আমার জায়গা থেকে আমি দেবো। আমি অনেক ব্যস্ত মানুষ, তারপরও আই লাভ ইউ অল। খুব ভালো লাগে তোমাদের, তোমরা এই যে কথাগুলো শোনো, এক্সিলেন্ট। এখন ভালো লাগবে যদি তোমরা ব্যাপক পড়াশোনা করো, ব্যাপক ব্যাপক ব্যাপক। ঠিক আমি যেভাবে দেখালাম, কোনো ভুল ধারণা থাকা যাবে না, কারোর উপর নির্ভরশীল না, নিজে নিজে নির্ভরশীল হও, সেলফ কনফিডেন্স বাড়বে। আর এই কথাটা বিশ্বাস করতে হবে, ম্যান ক্যান ডু হোয়াট ম্যান হ্যাজ ডান। আর আমি যেটা দেখালাম যে আজকের কাজ আজকে, পরশু টরশু চলবে না, ব্যাস হয়ে গেল। সিলেবাস তো দেখালাম, অসুবিধা কি? থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকক্ষণ কথা হলো। স্যার কাল কি 9টায় আসবেন? হ্যাঁ, কালকে আসবো স্যার। স্যার ফ্যান হয়ে গেলাম আপনার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো চাচ্ছি ভালো করো, ভালো করো। আমার কাজই সারাটা জীবন তো তোমাদের পিছনেই দিয়ে দিলাম, হাজার না লক্ষের কাছে স্টুডেন্টদের পড়িয়েছি। শুভ্রকে খালি বলিও, শুভ্র অনেক ইতিহাস জানে যে কিভাবে টপ 10-এ ঢুকানো নর্মাল একটা স্টুডেন্টকে, কিভাবে কি অনেক কিছু ও জানে আর কি, কারণ দীর্ঘদিন সে আমার সাথে ছিল। এনিওয়ে, তো তোমাদের পড়াতে আমাদের ভালো লাগে, আরও ভালো লাগে যখন কেউ অনেক পড়াশোনা করে, ভালো কিছু বড় কিছু হতে চায়, যে স্যার আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম কিছু হতে চাই। হ্যাঁ, পসিবল, এটাই আমি বোঝাতে চাই, আর কিছুই না। এটার জন্য অধ্যয়ন দরকার, অধ্যয়ন অধ্যয়ন অধ্যয়ন। এই আপনার নিজের কাছে সব থেকে বড় ইন্সপিরেশন কি? আমার নিজের কাছে সব থেকে বড় ইন্সপিরেশন, এটা তো খুব কঠিন একটা প্রশ্ন। এটা হচ্ছে যে আমি প্রতিদিনই নিজেকে মানে নতুনভাবে আনতে চাই। যেমন আমি যখন ধরো ভয়েস আজকে পড়াবো, আমি নতুনভাবে পড়াতে চাই। হ্যাঁ, এটা আমার একটা চ্যালেঞ্জ। আমি যখন ন্যারেশন পড়াবো, নতুনভাবে পড়াতে চাই, এটা একটা। আর একটা হচ্ছে যেটা অন্য কেউ করেনি, সেটা আমার করতে ইচ্ছা করে। ধরো আমার এখন ইচ্ছাটা এরকম আমার ভিতরে এসেছে যে আমার স্টুডেন্ট, আমি চেষ্টা করব আসলে যে ঢাকা ইউনিভার্সিটিতে টপ 10-এ একাধিক ঢুকুক প্রতি বছর, মানে 1 থেকে 10-এর মধ্যে প্রতি বছর যেন, হ্যাঁ, লালন স্যারের সরাসরি 2, 3, 4টা স্টুডেন্ট সেখানে থাকেই, বা 10-এর মধ্যে 10 ঢুকে গেলে আরও ভালো। এইগুলো আমার আসলে ভালো লাগে, এই ধরনের চ্যালেঞ্জ নিতে ভালো লাগে, এটাই আমার কাছে বড় ইন্সপিরেশন। আর নতুন কিছু করা, এগুলো আমার কাছে ইন্সপিরেশন। আমি পাঠাগার ভিত্তিক অধ্যয়ন নিয়ে কাজ করি, এটা আমার কাছে ইন্সপিরেশন। আমার কাছে ভালো লাগে, ট্রেডিশনাল থেকে আমি একটু দূরে, এগুলো আমার কাছে ইন্সপিরেশন। স্যার আচ্ছা 10:30 ক্লাস হবে, একটু মুশকিল। তো যাই হোক, সবাই মিলে আমরা ভালো কিছু করব। ইউনাইটেড উই ক্যান স্ট্যান্ড, ইউনাইটেড সবাই মিলে আমরা ভালো কিছু করব, এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করতেই হবে, তাই না? এই আর কি। বাট তারপরেও আমরা জানি কেউ কেউ ভালো করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো প্রশ্ন কিছু নাই মনে হচ্ছে? কিভাবে ভর্তি হব স্যার? এটা কোনো কথা হইলো? তোমরা ডিজিটাল যুগের মানুষ, লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক ধরে যাবা, আমার পোস্টগুলো দেখো, সবগুলো পোস্ট করলেই কোথাও না কোথাও লিঙ্ক পাবা, লিঙ্ক ধরে যাওয়া, সেখানে যে বাকি প্রসেসিং করবা। এটা তো দিস ভেরি সিম্পল। এনিওয়ে, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।
তবে স্যার বলেন মেডিকেলের জন্য কোন বইটা পড়বো? মেডিকেলের জন্য আসলে ডেফিনেট কোনো বই না রে বাবা, তোমাকে টেক্সট বইগুলা ব্যাপক পড়তে হবে। টেক্সট বই, তোমার যে টেক্সট বই, তুমি একাডেমিক যে বইগুলো পড়ো সেগুলি পড়বা। ইংরেজির জন্য সেম, তুমি টেক্সট বইটা ভালো করে পড়ো, টেক্সট বইয়ের ভেতরে যেগুলো আছে সেগুলো ভালো করে পড়ো, গ্রামারটা ভালো করে পড়ো। আর অবশ্যই যে স্যারের কাছে তুমি পড়বে, স্যারকে বলবে যে টেক্সট বইটা পড়ানোর সময় যাতে ওই বইয়ের ভেতরে যে অ্যাডভান্স লেভেলের যে গ্রামারগুলো আছে, যেমন ধরো রিডান্ডেন্সি একটা গ্রামার আছে, যেমন ধরো ইনভার্সন গ্রামার আছে, এগুলো কিন্তু মানে বিরাট কঠিন ব্যাপার স্যাপার অনেকে মনে করে, আসলে কিন্তু এগুলো কঠিন না, ইজি জিনিস। তারপরে ধরো অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, এগুলো একটা গ্রামার আছে। তারপরে ধরো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট, এগুলো সব টেক্সট বইয়ের মধ্যে আছে। তো এইগুলোকে আলাদা করে পড়ার কোনো মানেই হয় না। তুমি যখন টেক্সট বইটা পড়বে অটোমেটিক চলে আসবে, টেন্স যখন পড়বে অটোমেটিক চলে আসবে, ভয়েস যখন পড়বে অটোমেটিক চলে আসবে। তো যেখানেই পড়ো না কেন স্যারকে বলতে হবে যে এইগুলো স্যার একটু ভালো করে পড়ান, তাহলে তুমি ইংলিশে অনায়াসে হাইলি প্রিপেয়ার্ড। দেন তুমি যদি মেডিকেল হয়ে থাকো, তোমার বায়োলজি ভালো করতে হবে, তাই না, কেমিস্ট্রি ভালো করতে হবে, ফিজিক্স ভালো করতে হবে, দেন ইংলিশ সাধারণ জ্ঞান। এই তো, খুব কঠিন কিছু না, শুধু ইংলিশ দিয়ে তো আর মেডিকেল হবে না, ব্যাপারটা তো এই। কিন্তু আমরা যেন রেগুলার পড়ি, সেই জন্যই এই যে ফাইনালি আবার দেখাই, এই যে ফাইনালি এটাই কিন্তু মেইন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবা তোমার লাইফের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইটা। একটা হাসি দিলাম, তুলে ফেলো ছবি, বুঝছো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তোমার জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন। টুমোরো না, পরেও না, রাইট নাও, রাইট নাও, রাইট নাও। জিকের জন্য কোন বই পড়বা? জিকের জন্য তোমরা হচ্ছে সিম্পলি ভালো বই হচ্ছে MP3, তোমরা কিনতে পারো MP3, ওইটা এনাফ, মোর দ্যান এনাফ। এরপরে তো বাজারে জ্ঞান কোর্স আছে মেডিকেলের জন্য, তারপরে ধরো জোবাইর আছে, অনেক আছে। MP3 কিনলে এনাফ, মোর দ্যান এনাফ। এরপরে তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে যখন ক্লাস করবে তারা দেবে। আসলে সবগুলো বই এনাফ তুমি যদি পড়ো। আমরা কিন্তু এখানেও ভুল করি, মানে এই বই ওই বই এরকম আলোচনা করি, বাট আসলে তো পড়ি না, তাই না? আমাদের হাতের কাছে যা থাকে সেটা কি পড়ি আমরা? অনেক সময় কিন্তু পড়ি না। তো থ্যাংক ইউ। অনেকের অধৈর্য এসে যাচ্ছে আপাতত, ক্ষমাই স্যার ইংলিশ গ্রামার কিছুই পারি না। আরে পারি না এটা ঠিক না, তুমি বোঝার চেষ্টা করবা, পারবা, এমনি পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আবার এরকম সেশন নিয়ে, আবার কোনো একটা দিন আসবো, মোটিভেশন নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই আমি যেটা দেখালাম সেটা নিয়ে কাজ শুরু করো রাইট নাও, এখন থেকে, তাহলে ভালো করবে। থ্যাংক ইউ।